নমস্কার। আজকে পাঠ করতে চলেছি নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প হরিশপুরের রসিকতা। সঙ্গে থাকুন। পৃথিবীর সব লোককে বিশ্বাস করা যেতে পারে, কিন্তু হরিশপুরের লোকদের কখনো বিশ্বাস করা উচিত নয়, ভুলেও নয়। না, চুরি জোচ্চুরির ভেতরে তারা নেই, তারা কাউকে ঠকায় না। কলকাতা শহরের একজন পকেটমারও হরিশপুরের লোক নয়, এ কথা হলফ করে বলা যায়। তারা কেউ বদমেজাজি নয়, গায়ে পড়ে কখনো ঝগড়াও করে না। তাদের মিঠাইয়ের দোকানে 3 দিনের পচা সিঙাড়াকে কখনো হাতে গরম বলে চালিয়ে দেয় না। আসল কথা হলো, কথাটা আসলে আর কিছুই নয়, ওই হরিশপুরের মানুষ একটু রসিক আর কি, খানিকটা বেশি মাত্রাতেই রসিক। কি বললেন? রসিক মানুষকে তো ভালো লাগে? আমারও লাগতো এক সময়, কিন্তু সেবার সেই বরযাত্রী যাওয়ার পর। আচ্ছা, খুলেই বলছি তাহলে। আমরা 4 জন একই অফিসে চাকরি করি। আমি, নিতাই, নেপাল আর বিষ্টুপদ। দারুণ বন্ধুত্ব আমাদের ভেতরে। একসঙ্গে পকোড়া কিনে খাই, সিনেমার টিকিট কিনি, মোহনবাগানের খেলা দেখতে যাই। মোহনবাগান জিতলে 4 জনের ছাতা জুতো হারিয়ে যায়, আর মোহনবাগান গোল খেলে গলা জড়াজড়ি করে কাঁদতে বসি। আমাদের সেই বিষ্টুপদর বিয়ে ঠিক হয়ে গেল হরিশপুরে। তখন হরিশপুরের মহিমা কে জানতো? আমরা 3 বন্ধুই খুশি হয়ে উঠলুম। বিষ্টুপদ বললে, আমার বিয়েতে তোরা যাবি তো? আমি, নিতাই আর নেপাল একসঙ্গে বললুম, নিশ্চয় নিশ্চয়, আমরা বরযাত্রী না গেলে তোর তো ভালো করে বিয়েই হবে না। কিন্তু বিয়ের দিন বিষ্টুপদর সঙ্গে বেরুনো গেল না। সরকারি অফিস, তাই অসম্ভব কাজের চাপ পড়েছে। বন্ধুর বিয়ের জন্য ছুটি চাইতে গেলে পুরো একটা দিনের মাইনেই কেটে নেবে। তাই বরকে নিয়ে আসল দলটা দুপুরের দিকে রওনা হয়ে গেল। আমরা ঠিক করলুম অফিস ছুটি হলে 5:15 ট্রেনেই বেরিয়ে পড়ব। অবশ্যই তাতে কোনো অসুবিধে ছিল না। হরিশপুর কলকাতা থেকে বেশি দূরে নয়। ছোট লাইনের যেসব গাড়ি ঝিমুতে ঝিমুতে টিকিস টিকিস করে চলে, তারাও ঘন্টা দেড়েকের ভেতরেই হরিশপুর পৌঁছে যায়। আমরা হিসাব করে দেখেছিলুম বিকেলের গাড়িতে গেলেও সন্ধ্যে 7টার ভেতরে, বিয়ে শুরু হওয়ার আগেই হরিশপুরে হাজিরা দিতে পারবো। 4টে বাজতে না বাজতেই আমরা অফিস থেকে ছিটকে বেরুলুম। বন্ধুর বিয়ের বরযাত্রী যাচ্ছি, একটু সাজগোজ না হলেই বা চলে কি করে। আমি প্রাণপণে একটা সাদা জুতো রং করলুম। নেপাল তার খাড়া খাড়া চুলগুলো আধ ঘন্টা ধরে বাগাতে চেষ্টা করলে, আর নিতাই নিজের পুরনো সিল্কের পাঞ্জাবিতে প্রায় 1 শিশি সেন্ট ঢালল। তারপর হাওড়ায় এসে ট্রেন ধরা। প্রথম দিকে খুব ভিড় ছিল গাড়িতে। কে একজন আমার সাদা জুতোটাকে মারিয়ে দিল। নিতাইয়ের সিল্কের পাঞ্জাবিটার ভাঁজ টাঁজ নষ্ট হয়ে গেল। একজন আবার নেপালকে ঠাট্টা করে বলল, দাদা যেন গন্ধমাদন হয়ে চলেছেন। যাই হোক, হরিশপুরের গোটা 3টে স্টেশন আগেই গাড়িটা একেবারে ফাঁকা হয়ে গেল। আমরা 3 জনে ভালো করে বসতে পেলুম। নিতাই বললে, এতক্ষণে একটু ভালো করে বসা গেল বাবা। আমি বললুম, কতটুকুই বা বসা, এক্ষুনি তো নামতে হবে। নিতাই একটা হাত তুলে পাঞ্জাবিটা একবার শুঁকে নিলে, তারপর খুশি হয়ে বললে, নামলেই বাঁচি, যা খিদে পেয়েছে ভাই, কি বলবো। নেপাল নিজের খাড়া খাড়া চুলে হাত বুলিয়ে নিয়ে বললে, খিদে তো আমারও পেয়েছে, আমি যেন এখান থেকেই লুচি ভাজার গন্ধ পাচ্ছি। আমি বললুম, আমার নাকে মাংসের কালিয়ার গন্ধ আসছে।
নিতাই ভাবুক হয়ে উঠল। বেশ উদাস উদাস চোখ করে বলে চলল, আর আমি স্পষ্ট দেখতে পাচ্ছি রাশি রাশি চপ ভাজা হচ্ছে, বড় বড় থালায় সাজিয়ে রাখা হচ্ছে ভেটকির ফ্রাই। আমি আর নেপাল বললুম, আহা আহা, আর বলিসনি। আপনারা পেটুক ভাবছেন নিশ্চয়, কিন্তু আমরা আর কি করব, তিনজনেই মেশে থাকি। বিউলির ডাল, পুঁই চচ্চড়ি আর পোনা মাছের টুকরো খেতে খেতে পেটে প্রায় চড়া পড়ে গেছে। তাই কিঞ্চিত খ্যাটের আশায় আমরা বেশ খানিকটা উত্তেজনায় বোধ করছিলুম। ঠিক সেই সময় বুড়ো ভদ্রলোকটি জিজ্ঞেস করলেন, কোথায় যাবেন আপনারা? কামরাতে আমরা তিনজন ছাড়া এই ভদ্রলোক হলেন 4 নম্বরের যাত্রী। বেশ পাকা আমটির মতো ফর্সা গোলগাল চেহারা, মুখে একজোড়া মানানসই কাঁচা পাকা গোঁফ, মাথায় চকচকে টাক, দেখলেই ভক্তি আসে। সঙ্গে দুটি বিরাট সাইজের মুখ বাঁধা হাঁড়ি। এতক্ষণে এক কোনায় বসে আমাদের লক্ষ্য করছিলেন। এইবার প্রশ্ন জুড়লেন, কোথায় যাবেন? আমরা সঙ্গে সঙ্গেই বললুম, হরিশপুর। বরযাত্রী বুঝি? আগে হ্যাঁ। বেশ বেশ, হরিশপুরের ওই কদমতলায় জগদীশ চক্রবর্তীর মেয়ের বিয়ে যাচ্ছেন, তাই না? আমরা অবাক হলুম একটু। নিতাই জিজ্ঞেস করলে, কি করে জানলেন? ভদ্রলোক হাসলেন, বললেন, আমরা এ তল্লাটের লোক, সব রকম খবরই রাখি। ছেলেটির নাম বিষ্ণুপদ গোস্বামী, নয় কি? নেপাল চোখ কপালে তুলে বললে, তাও জানেন দেখছি। ভদ্রলোক গোঁফ জোড়ায় বেশ একবার তা দিয়ে নিলেন। তারপর তেমনি শান্ত হাসি হেসে বললেন, বললুম যে আমরা পাড়াগাঁয়ের লোক, সব খবরই রাখতে হয়। এ তো আর কি বলে আপনাদের কলকাতার ব্যাপার নয় যে দোতলায় বিয়ে হলে একতলার লোককে নেমন্তন্ন করে না। ট্রেন তখন আরেকটা স্টেশন পার হয়েছে, এরপরেই হরিশপুর। ভদ্রলোক বেশ করে এক টিপ নস্যি নিয়ে আবার জিজ্ঞেস করলেন, তা নামবেন তো স্টেশনে? হরিশপুরেই তো। আমি বললুম, হরিশপুরে কেন? আমরা তো হরিশপুরে নামবো। জানি জানি, ওই হরিশপুর কদমতলায়, সে তো হরিশপুর থেকেই কাছে হয়। বলেন কি, হরিশপুরের কদমতলা হরিশপুর যেতে যাব কেন? হাতের নস্যি ছাড়তে ছাড়তে ভদ্রলোক বললেন, এদিকে নতুন লোক কেউ এলে ওই ভুলটাই করে। নামে হরিশপুর কদমতলা হলে কি হয়, হরিশপুর স্টেশন থেকে পাক্কা 2 মাইল হাঁটতে হয়, আর হরিশপুর থেকে 8 মাইলও হবে না। মিথ্যে হরিশপুরে নেমে কষ্ট পাবেন কেন? নিতাই আপত্তি করল, কই, আমাদের তো কেউ সে কথা বলে দেয়নি। বললুম তো, এই বাইরের লোক সবাই ওই ভুল করে। তাই ইচ্ছে হলে আপনারা হরিশপুরেই নামতে পারেন, আমার তাতে কি বলবার আছে বলুন। নেপাল বললে, তাহলে বরং হরিশপুরেই নামবো আমরা। যা খিদে পেয়েছে, এখন 2 মাইল হাঁটতে গেলে পেটের নাড়ি ভুড়ি সব হজম হয়ে যাবে। কিন্তু হরিশপুরটা আবার কোথায়? বেশি দূরে নয়, হরিশপুরের পরের স্টেশন। ভদ্রলোক হাসলেন, চলুন, আমিও হরিশপুরেই যাচ্ছি, রাস্তাটা দেখিয়ে দেব আপনাদের। বেশ তো বেশ তো, আমরা দারুণ খুশি হলুম। ট্রেন হরিশপুরে এলো, 2 মিনিট পর ছেড়েও গেল। ট্রেন স্টেশন ছেড়ে একটু এগিয়ে যেতে চোখে পড়ল বাঁ দিকে একটা বাড়ির সামনে মস্ত চাঁদোয়া খাটানো, পেট্রোম্যাক্স জ্বলছে। বিস্তর লোক আনাগোনা করছে সেখানে। নেপাল ছটপট করে উঠল, ওই তো একটা বিয়ে বাড়ি ওখানে। ভদ্রলোক আরেকটি নস্যি নিলেন,
হেসে বললেন, ও অন্য বিয়ে, এখন তো মরশুম মশাই, এই চারিদিকেই বিয়ে হচ্ছে। তা বটে, তা বটে। নিতাই দীর্ঘশ্বাস ফেলল। যা খিদে পাচ্ছে ওখানে গিয়ে পাতা নিয়ে বসে পড়লেও হতো। ভদ্রলোক বললেন, তা মন্দ নয়, আমিও একবার ভুল করে আরেক বিয়ে বাড়িতে চলে গেছিলুম, সে যা কাণ্ড। বলে বেশ একটা মজার গল্প জুড়ে দিলেন। দেখলুম লোকটি ভারী রসিক। আমরা প্রাণ খুলে হাসছি। এমন সময় ঘটাং ঘটাং করে গাড়ি খরিশপুরে পৌঁছে গেল। হাঁড়ি দুটো তুলে নিয়ে ভদ্রলোক বললেন, নামুন নামুন, গাড়ি এখানে 1 মিনিটের বেশি দাঁড়ায় না। আমরা চটপট নেমে পড়লুম। ছোট্ট স্টেশন, ঘন হয়ে অন্ধকার নেমেছে, ঝিঝি ডাকছে ঝাঁ ঝাঁ করে। দূরের কাছে কয়েকটা মিটমিটে আলো। স্টেশনের পাশেই গোটা 2 দোকান দেখা যাচ্ছে। ভদ্রলোক বললেন, স্টেশন থেকে বেরিয়েই দুটো পিপুল গাছের তলা দিয়ে যে রাস্তাটা বাঁ দিকে গেছে তারই একটা ধরে এগোবেন। খানিক দূর গেলেই একটু জংলা মনে হবে পথটা, তাতে ঘাবড়ে যাবেন না। তারপরে একটা ছোট্ট নালা, বাঁশের পুল রয়েছে, সেটা পেরুলেই নাকি বিয়ে বাড়ি। স্টেশন মাস্টার টিকিটের জন্য এগিয়ে এলেন। তারপর ভদ্রলোককে দেখে একগাল হেসে অভ্যর্থনা করলেন। মুখুজ্জে মশাই আজ এখানে যে? একটু কাজে আসতে হলো। শুনুন, এরা 3 জন কলকাতা থেকে আসছেন, হরিশপুরের বদলে ভুলে হরিশপুরের টিকিট কেটেছেন, বাড়তি কিছু দিতে হবে নাকি? ঠিক আছে ঠিক আছে বলে স্টেশন মাস্টার আমাদের টিকিট নিয়ে চলে গেলেন। আমরা মুখুজ্জে মশাইয়ের উপর আরও খানিকটা কৃতজ্ঞ হয়ে উঠলুম। নিতাই জিজ্ঞেস করল, আপনি কোথায় যাবেন? আমি যাব ওই দিকটাতে, তবে একটু দেরি হবে আমার। 10-12 মিনিটের ভেতরে উল্টো দিক থেকে একটা গাড়ি আসছে, তাতে আমার এক বন্ধুর আসবার কথা, সেও এদিকে নতুন লোক, একেবারে তাকে সঙ্গে নিয়েই যাব। কিন্তু আপনারা দেরি করবেন না, এগোন। না, আর দেরি করা চলবে না, পেটে আগুন জ্বলছে। নেপাল আগে ভাগেই পা বাড়ালো। ভদ্রলোককে ধন্যবাদ আর নমস্কার জানিয়ে আমরা দুজনেই নেপালের পেছনে চলতে শুরু করে দিলাম। ভদ্রলোক ডেকে বললেন, কিচ্ছু অসুবিধা হবে না, এগিয়ে যান। আচ্ছা আচ্ছা। পিপুল গাছটার তলা দিয়ে বাঁয়ের রাস্তায় আমরা চলতে শুরু করলুম। দুধারে কয়েকটা ছোট বড় বাড়ি চোখে পড়ল বটে, কিন্তু কোনোটাই বিয়ে বাড়ি বলে মনে হলো না। খিদের তাড়নায় হনহন করে আমরা হাঁটতে লাগলুম। কাঁচা মাটির পথ, অন্ধকারে একটু অসুবিধেও হচ্ছিল, কিন্তু 8 মাইলের তো ঝামেলা, দেখতে দেখতে পেরিয়ে যাব। কিন্তু কোথায় সেই 8 মাইল? একটু পরে দুপাশে শুরু হয়ে গেল ঘন জঙ্গল। এত অন্ধকার যে চোখ আর চলতে চায় না। চারপাশে খালি অসংখ্য জোনাকি জ্বলছে, আর মাথার উপর ঘনিয়ে এসেছে নিবিড় কালো মেঘ। আমি একবার পা পিছলে পড়তে পড়তে সামলে নিলুম। নিতাই একটা হোঁচট খেয়ে দাঁড়িয়ে পড়ল। এই ন্যাপলা, এ ব্যাপারটা কি বলতো? এ কিরকম বিয়ে বাড়ির রাস্তা? নেপাল মোটা মানুষ হলে কি হয়, খাওয়া দাওয়ার ব্যাপারে সে চিরকালই অত্যন্ত উৎসাহিত আর দারুণ রকম তৎপর। নেপাল বললে, দাঁড়াসনি, চল চল, মোটে তো 8 মাইল যেতে হবে। 8 মাইল? 8 মাইল কাকে বলে আমি জানি নে। নিতাই চটে গেল। সেই তখন থেকে হাঁটছি, বাড়ি নেই ঘর নেই, কেবল শাঁ শাঁ করে অন্ধকার জঙ্গল, যেন আফ্রিকার বনের ভেতর দিয়ে চলেছি। নিশ্চয়ই রাস্তা ভুল হয়েছে। নেপাল বললে, রাস্তা ভুল হবে কেন? ভদ্রলোক যেভাবে বলে দিয়েছেন সেই ডিরেকশনেই তো চলছি, আর কোনো রাস্তা তো এদিকে দেখিনি। নিতাই গো গো করে বললে, দূর তোর ডিরেকশন, যা জঙ্গল চারিদিকে,
বিয়ে বাড়িতে ভোজ খাওয়ার আগেই না বাঘেই আমাদের ভোজ বানিয়ে ফেলে। আমি বললুম, পাড়াগাঁয়ের রাস্তা একটু জংলা হয়ই, আরও একটু এগিয়ে দেখা যাক না। কিন্তু বেশি দূর এগোতে হলো না। হঠাৎ রাস্তাটা শেষ হয়ে গেল। তারপরে দেখা গেল ঢালু পাড়ির নিচে খানিকটা জলের রেখা, আর একধারে ভুতুড়ে চেহারা নিয়ে একটা বাঁশের পুল দাঁড়িয়ে। নেপাল খুশি হয়ে বললে, ব্যাস, এই তো এসে গেছি, এই সেই নালা, আর এই পুলটা পেরোলেই। নিতাই বললে, নালা? এ তো দস্তুর মতো নদী দেখছি। আরে এসব দেশে নদীকেই নালা বলে, পাড়া গেয়ে লোক তো। চল চল, খিদেই দাঁড়াতে পারছি না। নেপাল বাঁশের পুলটার দিকে পা বাড়ালো, আর ঠিক তক্ষুনি চারদিক ঝলসে দিয়ে বিদ্যুৎ চমকালো। করকর করে ডেকে উঠল মেঘ। সেই বিদ্যুতের আলোয় সবাই স্পষ্ট দেখতে পেলুম আমরা, নিচে ছোট একটা নদীই বটে। বাঁশের পুলটা তার আধখানা পর্যন্ত গিয়ে ভেঙে পড়েছে। অন্তত 5 বছরের ভেতরে তার উপর দিয়ে কেউ পার হয়নি। আমরা সেই পুলে উঠে একটু এগোলেই সোজা নদীতে গিয়েই পড়তুম। ওপারে অথই জঙ্গল। যেটুকু দেখতে পেলুম তাতে মনে হলো শুধু বাঘ কেন, ওখানে হাতি, গন্ডার, ভালুক, অজগর থাকাও কিছু অসম্ভব নয়। আবার বিদ্যুতের চমক আর মেঘের ডাক, আর নদীর পাড়ে এবার যা আমরা দেখতে পেলুম তাতে আমাদের চোখ সোজা কপালে উঠে গেল। ভাঙা কলসি, কয়লা, ছাই, আর কয়েকটা আধপোড়া বাঁশ, একটা দড়ির খাটিয়া তাদের মাঝখানে আকাশে 4 পা তুলে উল্টে পড়ে আছে। আমি বললুম, শ্মশান। ওপারের নিবিড় জঙ্গল থেকে হুক্কা হুয়া করে একটা শেয়াল ডেকে উঠল, আর সঙ্গে সঙ্গে এপারে ওপারে ডাইনে বাঁয়ে আন্দাজে 100 খানেক শেয়াল একসঙ্গে সাড়া তুলল, হুক্কা হুয়া, ক্যাসে হুয়া, যেন আমাদের ঠাট্টা করছে। ওরে বাবারে! যে পথ দিয়ে এসেছিল সেই পথ দিয়েই নিতাই প্রাণপণে ছুট লাগালো, আমরাও পেছন পেছন। আর চারদিক থেকে শেয়ালরা যেন একসঙ্গে বলতে লাগলো, মজা হুয়া, আচ্ছা হুয়া, হুক্কা হুয়া, হুয়া হুয়া। এর মধ্যে আবার ঝমঝম করে বৃষ্টি নামলো। একটা গর্তে পা পড়ে নিতাই ধপাস করে একটা আছাড় খেলো। তার উপর উবুর হয়ে পড়ল নেপাল, আর সেই সঙ্গে আমাকেও টেনে নামালো। 5 মিনিট জল কাদায় জড়াজড়ি করে যখন উঠে দাঁড়ালুম, তখন নিতাইয়ের সিল্কের পাঞ্জাবির আধখানা আমার হাতে, আর আমার সাদা জুতোটার একটা পাটি কোথাও খুঁজে পেলুম না। কিন্তু উঠে দাঁড়িয়েই নিতাই আবার বসে পড়ল। কি হলো রে? পা মচকে গেছে, হাঁটতে পারছি না, উফ। বৃষ্টিটা যেমন হঠাৎ এসেছিল তেমনি হঠাৎ ছেড়ে গেল। মাঝখান থেকে আমাদের দুঃখের বোঝাটা বাড়িয়ে দিয়ে গেল খানিকটা, আর আমরা সেই জঙ্গলের ভেতরে জল কাদায় বসে 15 মিনিট ধরে নিতাইয়ের পা দলাই মলাই করতে লাগলুম। নিতাই শেষ পর্যন্ত আমাদের কাঁধে ভর দিয়ে উঠে পড়ল, তারপর হাঁটতে লাগলো নেংচে নেংচে। এই ন্যাপলাটার বুদ্ধিতে পড়েই নেপাল ফোঁস করে উঠল, আমি কি করব? সেই ভদ্রলোক যেমন বলেছিলেন। ভদ্রলোক? নিতাই বিকট রকমের মুখ ভ্যাংচালো, একটা মিথ্যেবাদী, লায়ার, জোচ্চোর, আরো কি সব গালিগালাজ যেন দিতে যাচ্ছিল। হঠাৎ কোথ থেকে 3-4টে টর্চের আলো পড়লো আমাদের গায়ে। দেখি 8-10 জন লোক, হাতে তাদের লাঠি আর বললম। কি সর্বনাশ, ডাকাত নাকি? কারা আপনারা? কড়া গলায় জানতে চাইল লোকগুলো। আমরা বিদেশি লোক, আমি হাউমাউ করে বললুম।
আমরা বরযাত্রী কলকাতা থেকে আসছি, হরিশপুর কদমতলায় যাব। আমাদের বরযাত্রী? হরিশপুর কদমতলা? লোকগুলো একসঙ্গে গলা ফাটিয়ে হেসে উঠল। তা গল্পটা শুনতে ভালোই। চলুন, আপনাদের অভ্যর্থনা করতেই আমরা এসেছি, বিয়ে বাড়িতেই নিয়ে যাব। তার মানে? অভ্যর্থনাটা ঠিক সুবিধে মতো মনে হলো না। আমরা গ্রামের ডিফেন্স পার্টি। 3 জন বিদেশি লোক এই দুর্যোগের রাতে শ্মশানের জঙ্গলে কেন ঘুরছিলেন তার একটা ভালো কৈফিয়ত দিতে হবে। থানায় চলুন। থানা? নেপাল হাহাকার করে উঠল। বরযাত্রীকে থানায় দেবেন মানে? কারণ থানায় তাদের জায়গা, আর একটা কথাও নয়। চলুন। অগত্যা থানাতেই টেনে নিয়ে গেল। হরিশপুরের দারোগা আমাদের কাহিনী শুনে হেসেই অস্থির। আহা, এই হরিশপুর কদমতলার বরযাত্রী না হলে 5 মাইল উজিয়ে হরিশপুরে কেন আসবে? হরিশপুর স্টেশনের পাশেই কদমতলা। সেসব ফেলে হরিশপুরের শ্মশানে না গেলে বরযাত্রী কিসে? তারপর চোখ কটমট করে বললেন, ছোড়া বোমা, শীতকাঠি, এসব কোথায়? খবরদার, ভদ্রলোকদের অপমান করবেন না। আমরা প্রতিবাদ করলুম। ভদ্রলোক? দারোগা নাকটা শিকেই তুললেন। এরকম কজন ভদ্রলোককে 3 মাসেই আমরা চালান করেছি, তাদের জেল হয়ে গেছে। তোমরাও থাকো হাজতে, কাল সকালে তোমাদের ওস্তাদি আমি দেখে নেব। দয়া করে যদি হরিশপুরে জগদীশ চক্রবর্তীর বাড়িতে একটা খবর পাঠান। দেখা যাবে কাল, বলে দারোগা সোজা আমাদের হাজতে চালান করলেন। সারা রাত ভিজে জামা কাপড়ে খিদেই লজ্জায় আর ভয়ে আমাদের কীভাবে যে কাটলো তা বোধহয় না বললেও চলে। নিতাই একটা কুটকুটে কম্বল মুড়ি দিয়ে চুপচাপ পড়ে থাকলো। নেপাল দুহাতে মুখ ঢেকে কুই কুই করে একটানা কেঁদে চলল। আর আমি সারা রাত ধরে 1000 খানেক মশা মারলুম। সকালে উঠে 3 জনে জড়াজড়ি করে বসে আছি আর ভাবছি এরপরে কপালে না জানি কি আছে। এমন সময় হাজতের দরজা খুলে দারোগা বিষ্টুপদ আর সেই ভদ্রলোক, সেই মুখুজ্জে মশাই, সেই গোলগাল লোকটি, পাকা আমের মতো চেহারা, কাঁচা পাকা গোঁফ, যিনি আমাদের হরিশপুর কদমতলার সোজা রাস্তাটি দেখিয়ে দিয়েছিলেন। আমরা 3 জনেই একসঙ্গে চেঁচিয়ে উঠলুম, এই যে এই জোচ্চোর, মিথ্যাবাদী, পাষণ্ড, ভণ্ড। বিষ্টুপদ বললে, আরে আরে কাকে কি বলছি শুনি যে আমার খুড়শ্বশুর হন সম্পর্কে। সকালে চৌকিদার গিয়ে খবর দিতে উনি তো আমাকে সঙ্গে নিয়ে তাড়াতাড়ি চলে এলেন, আর চেহারার বর্ণনা দিয়ে বললেন যে এইরকম 3 জন লোক কাল সন্ধ্যের ট্রেনে বলাবলি করছিল তারা হরিশপুর বরযাত্রী যাচ্ছে। আর তাতেই তো আঁচ করলুম যে তোরা ভুল করে। আমরা আবার চেঁচিয়ে উঠতে যাচ্ছিলুম। ভদ্রলোক একগাল হাসলেন, একেবারে নির্লিপ্ত অহিংস হাসি। বরযাত্রীদের নিয়ে একটু রসিকতা করছিলুম মশাই, তারপর উল্টো ট্রেনটায় হরিশপুরে চলে এসেছিলুম। ভেবেছিলুম একটু বাদে আপনারাও এসে যাবেন, কিন্তু এভাবে হাজতবাস করতে হবে সেটা মোটেও ভাবিনি। এখন দয়া করে হরিশপুরে চলুন, চা, জলখাবার, গরম পোলাও, মাংস সব তৈরি। কিন্তু সে পোলাও মাংসের আকর্ষণে আমরা আর হরিশপুরে যাইনি, সোজা কলকাতায় ফিরে এসেছিলুম। আর হরিশপুরে বিয়ে করার জন্য বিষ্টুপদর সঙ্গে আমাদের চিরকালের মতো বন্ধু বিচ্ছেদ ঘটে গেছিল। ওকেও কি বিশ্বাস আছে আর? সেই কালান্তক শ্বশুরবাড়ি থেকে কোন মারাত্মক রসিকতার আমদানি করে আমাদের একদম ফাঁসিয়ে দেবে কে জানে। এতক্ষণ শুনছিলেন নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প, হরিশপুরের রসিকতা। গল্পটির পাঠ এখানেই শেষ হলো। ধন্যবাদ।